সবাই লাইভে যুক্ত হয়ে যাও এবং বন্ধুদের লাইভের জন্য ইনভাইট করো। কারণ হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা আজকের ক্লাসে অনেক বোঝার দিকে অনেক নজর দিব, যে আমরা অনেক কিছু আজকের লাইভে বোঝার চেষ্টা করব। এবং আমরা তোমাদের এই ফ্রি গ্রুপ থেকে লাইভ গুলো অনেক লং নেই না, আমার অ্যাজ ইউজার লাইভ অনেক লং হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইভও আমি নিয়েছি, বাট তোমাদের লাইভ গুলো আমি অনেক বেশি বড় করি না, কারণ তোমরা নানা জায়গায় পড়ো, সে জায়গায় লং টার্ম ক্লাস তোমরা করো কি করো না আমি জানি না। এই জন্য আমাদের ক্লাসগুলো আমরা একটু শর্টকাটই রাখি। সো বেশিক্ষণ পড়াবো না, অল্পক্ষণই পড়াবো, বাট হচ্ছে ভালো করে ক্লাসটা করতে হবে। কারণ হচ্ছে যে আমরা আজকে অনেকগুলো ছবি আঁকবো এবং অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করব আজকে। সো আমরা ক্লাস স্টার্ট করে দিই। আমি আমার হাতে কিছু কাজ করে নিলাম, এখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। প্রথম কথা, তোমরা কেমন আছো? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। শোনো, সবাই প্রথমেই বলি যে বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাসের হার অনেক বেড়ে গেছে। আমাদের আগে মানে বিশেষ করে আমি কিছুদিন আগে পার্সোনালি খুব মানে হচ্ছে যে রাইগা টাইগা ছিলাম যে আমাদের মুগদা মেডিকেল কলেজ 500 শয্যা, তো আমাদের পুরো মেডিকেলটাকে কোভিড হসপিটাল করে ফেলছে, তোমরা জানো। সো আমাদের কোভিড হসপিটাল করে ফেলার পর আশেপাশের যে রোগীরা আছে তারা আমাদের মেডিকেলে আসতে পারতেছে না। প্লাস আমি প্রত্যেকদিন আমাদের ইমার্জেন্সির সামন দিয়ে যাইতাম আর দেখতাম যে ওখানে একটা বিলবোর্ড আছে, সেখানে লেখা উঠতেছে যে আমাদের কোভিড রোগীদের জন্য 350 সিট, এর মধ্যে মাত্র 36 জন ভর্তি বা 61 জন ভর্তি বা 50 জন ভর্তি। তা আমি খালি বলতেছি যে মেডিকেলটাকে নন কোভিড করে না কেন, কারণ আমি আমার আম্মুকে নিয়ে দেখাইতে যাব যে, বা আমাদের অনেক আত্মীয় স্বজন যারা মুগ্ধা দেখায় তারা কেউ দেখাইতে পারতেছে না। তো তখন করোনা ভাইরাসের হারটা আস্তে 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 অনেক কমে যাচ্ছিল এবং দেখে যা মনে হচ্ছিল করোনা ভাইরাসের হার কমে গেছে, বাংলাদেশে ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। তো ওভারঅল সবকিছু পজিটিভ দিকেই ছিল। এই জন্য তোমাদের স্কুল কলেজ খোলার ব্যাপারেও 30 মার্চ দীপুমণি ভেবেছে। বাট হঠাৎ করে দেখো যে করোনা ভাইরাস আসলে না পুরো একটা আনপ্রেডিক্টেবল জিনিস, এটা নিয়ে আসলে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। হঠাৎ করে করোনা ভাইরাসের হার বেড়ে গেছে। এটা শুধু বাংলাদেশ না, ভারতেও, ভারতে মহারাষ্ট্রে মোস্ট প্রবাবলি কালকে 25,000 করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে, বা পুরো ভারতে হয়তো 25,000 করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। তো ওভারঅল বাংলাদেশ ভারত দুই জায়গার কোভিড সিচুয়েশনই খারাপ, এবং বাংলাদেশেও টেস্ট এখন মানুষ অনেক বেশি করাচ্ছে এবং অনেক বেশি ধরা পড়ছে। আজকে 9% সংক্রমণ ধরা পড়েছে, যত রোগী টেস্ট করেছে তার মধ্যে 9% ধরা পড়েছে, যেটা এর আগে 1% 2% এরকম ছিল। সো দ্যাটস ওয়াই একটু সেফে থাকার চেষ্টা করো। খুব বেশি এখন সেফটি মেজার নিয়ে বলার কিছু নেই, তোমরা সবাই জানো একটা মাস্ক পরে বের হইতে হবে, একটু হাত ধুইতে হবে, একটু হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো করলেই মোটামুটি হয়ে যায়। কারণ 1 বছর হয়ে গেছে, এখন হচ্ছে যে সবকিছু করোনার জন্য বন্ধ করে রাখার সুযোগ আর নাই আমাদের সামনে, তাই না? জীবন জীবনের মতো চালাইতে হবে, আর কতদিন বন্ধ থাকবে। বাট আমরা একটু সচেতন থাকবো সবাই, ঠিক আছে? যেন হচ্ছে যে, আর এবারের স্ট্রেনটা মোস্ট প্রবাবলি ইয়াং এজে বেশি হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আশেপাশে যা দেখছি, ইয়াং এজের মানুষদের ক্ষেত্রে এটা একটু বেশি হচ্ছে। এরকম হয় যখন এর আগে 1920 সালে যখন ফ্লু হয়েছিল, স্প্যানিশ ফ্লুর ফার্স্ট ওয়েভটা কিন্তু বয়স্ক মানুষদের অ্যাটাক করছে, আর সেকেন্ড ওয়েভটা কিন্তু ইয়াং এজকে অ্যাটাক করছে। তো এমনও হইতে পারে যে ইয়াং এজ বা আমরা হচ্ছে যে বেশি অ্যাফেক্টেড হব, বাট হচ্ছে যে আমাদের এই যে খুব বেশি প্রবলেম হয় না, বাট প্রবলেম হয় যারা বয়স্ক আছে তাদের। তো সেফ থাকার চেষ্টা করো, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাস স্টার্ট করি। আচ্ছা, প্রথমেই আসা যাক ফুল। আজকে আমরা ফুল নিয়ে কথা বলবো। ফুল বা ইংরেজিতে আমরা যাকে বলি ফ্লাওয়ার বলি।
এই ফুল বা ফ্লাওয়ার নিয়ে আজকে আমাদের প্রথম আলোচনা হবে, ঠিক আছে? তো আমরা যদি নেক্সট ক্লাসের মধ্যে সবকিছু শেষ করতে না পারি, আমরা আরো একটা এক্সট্রা ক্লাস নেবো, কোনো সমস্যা নেই, বাট আমি কিছু বাদ দিয়ে যেতে চাচ্ছি না, এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, ফুল বা ফ্লাওয়ার যে আছে, এই ফুল বা ফ্লাওয়ার বলতে গেলে প্রথমেই আমাদের একটা জিনিস জানতে হবে, সেটাকে বলা হয় ব্র্যাক্ট বলা হয়। প্রথমেই আমরা একটা জিনিস জানবো, সেটা কি? প্রথমেই আমরা জানবো ব্র্যাক্ট বলতে কি বোঝায়। ব্র্যাক্ট, ব্র্যাক্ট বা এটাকে ইংরেজিতে বলা হয় মঞ্জরি পত্র, মঞ্জরি পত্র। সো ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র, এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়? এই ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র হচ্ছে যে জিনিসটা আসলে কি, এই ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্রটা হচ্ছে একটা ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অংশ। ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র কি একটা ক্ষুদ্র পাতা বা পাতার ন্যায় অংশ। সো ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র হচ্ছে একটা ক্ষুদ্র পাতা বা পাতার ন্যায় অংশ, ক্ষুদ্র পাতা বা পাতার ন্যায় অংশ, যেটা দেখতে পাতার মতো হতে, পাতাও হতে পারে বা পাতার মতো একটা অংশ হতে পারে, যে এটা আসলে সত্যিকারের পাতা না। এবং এইটার ইম্পর্টেন্স হচ্ছে এর কক্ষে, এর কক্ষে মানে এর উপরে বা এর আশেপাশে ফুল বা ফুলের আরেকটা ইংরেজি হচ্ছে মঞ্জুরি, ঠিক আছে? ফুলের আরেকটা ইংরেজি কি? মঞ্জুরি। ফুলের আরেকটা ইংরেজি কি? মঞ্জুরি। এজন্যই কিন্তু এই ফুলটা যার উপর জন্মায় তাকে বলা হয় মঞ্জুরি পত্র। সো ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র হচ্ছে একটা ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অংশ, যার কক্ষে ফুল বা মঞ্জুরি জন্মায়। যার কক্ষে কি জন্মায়? যার কক্ষে হচ্ছে ফুল বা মঞ্জুরি জন্মায়। যার কক্ষে কি জন্মায়? যার কক্ষে ফুল বা মঞ্জুরি জন্মায়। সো ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র কি? যে ক্ষুদ্র পাতা বা পাতার ন্যায় অংশ। ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র কি? ক্ষুদ্র পাতা, খুব ছোট্ট একটা পাতা বা পাতার ন্যায় অংশ, যার কক্ষে ফুল বা মঞ্জুরি জন্মায়, তাকে কি বলা হয়? ব্র্যাক্ট বলা হয়। তাকে কি বলে? তাকে বলা হয় ব্র্যাক্ট বলা হয়। তাকে কি বলা হয়? তাকে ব্র্যাক্ট বলা হয়। সো ব্র্যাক্ট ওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে? ব্র্যাক্ট ওয়ার্ডটা দিয়ে বোঝাচ্ছে যে ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় কক্ষে ফুল জন্মায়, তাকে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র বলে। সো এই সংজ্ঞাটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের ব্র্যাক্ট কাকে বলে বা মঞ্জুরি পত্র কাকে বলে বা ফুল কাকে বলে। তাহলে ফুল কি? ব্র্যাক্টের কক্ষে জন্মানো, যে জন্মায় তাকে ফুল বলে। ব্র্যাক্টের কক্ষে যে জন্মায় তাকে কি বলা হয়? ফুল বলা হয়। যদি আমাদের জিজ্ঞাসা করা হয় ফুল কি, তাহলে বলবো আমাদের ব্র্যাক্টের কক্ষে যে জন্মায় তাকে আমরা ফুল বলি। তো এখন এই যে আমাদের ফুল আছে, ফুল, এই একটা ফুলের কয়টা স্তবক থাকে বলো তো আমাকে? একটা ফুলের কয়টা স্তবক আছে বলতে পারবা? যে একটা ফুলের বা আদর্শ ফুল যে আমরা বলছি, সেই আদর্শ ফুলের কয়টা স্তবক আছে? একটা আদর্শ ফুল যে আছে, এই আদর্শ ফুলের কয়টা স্তবক রয়েছে বলো তো? একটা আদর্শ ফুল, আদর্শ ফুল একদম মানে আমাদের আইডিয়াল একটা ফ্লাওয়ারের মধ্যে কয়টা স্তবক পাওয়া যাবে? দেখো, একটু সবাই একটু কমেন্ট করো তো, একটা আদর্শ ফুলের মধ্যে কয়টা স্তবক পাবা তোমরা? তোমরা 9-10 এই জিনিসটা পড়ছো, বাট 9-10 এর সাথে ইন্টার একটু তো ঝামেলা থাকবেই, তাই না? তো 9-10 আমরা পড়ছি যে আদর্শ ফুলের স্তবক হচ্ছে 5টা, বাট ইন্টারে আসার পর আমাদের আসলে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে আদর্শ ফুলের স্তবক হচ্ছে 4টা। আদর্শ ফুলের স্তবক কয়টা? আদর্শ ফুলের স্তবক হচ্ছে 4টা। আদর্শ ফুলের স্তবক কয়টা? আদর্শ ফুলের স্তবক হচ্ছে 4টা, ঠিক আছে? তো আমরা আগে যা পড়ছি সেটা কিন্তু আমরা ভুল পড়ি নাই, সেটা ওই এজের জন্য সঠিক ছিল। এখন একটু বয়স্ক হয়ে গেছি না, এখন একটু হচ্ছে যে আরো সঠিকটা জানতে হবে। সো কি কি 4টা স্তবক আছে? ফুলের 4টা স্তবকের মধ্যে আমরা কিন্তু একদম ধরে ধরে বলি, প্রথম স্তবক, তারপর হচ্ছে দ্বিতীয় স্তবক, তারপর বলি আমরা তৃতীয় স্তবক, চতুর্থ স্তবক। স্তবক মানে অংশ, স্তবক মানে কি? অংশ। তো প্রথম স্তবক যেটা, তার নাম হচ্ছে বৃতি। তার নাম কি? তার নাম হচ্ছে বৃতি। তার নাম বৃতি, বা ইংরেজিতে এটাকে আমরা বলি হচ্ছে ক্যালিক্স। বৃতি বা ইংরেজিতে একে আমরা বলি হচ্ছে ক্যালিক্স বলি। বৃতি বা ইংরেজিতে আমরা একে কি বলি? ক্যালিক্স বলি। তো আমাদের 9-10 উপবৃতি বলতে একটা অংশ ছিল। তো উপবৃতিকে আসলে কোনো অংশ বলে না, কারণ উপবৃতি বৃতিরই একটা অংশ, তো আলাদাভাবে কি স্তবক বলার দরকার নেই। দ্বিতীয়ত যেটা আছে সেটাকে আমরা বলি দলমণ্ডল। এটাকে কি বলা হয়? দলমণ্ডল, বা ইংরেজিতে একে ডাকা হয় বাংলাদেশে চলাচলকারী বিখ্যাত গাড়ি কি? করলা মডেলের গাড়ি বাংলাদেশে চলে না? করলা। তো দলমণ্ডল বা একে বলা হয় করলা বলা হয়। তৃতীয় যে স্তবক তাকে বলা হয় হচ্ছে কি? যে পুংস্তবক। পুংস্তবক, পুংস্তবক বা ইংরেজিতে একে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। ইংরেজিতে কি বলা হয়? অ্যান্ড্রোসিয়াম। ইংরেজি থেকে আমরা কি বলবো? ইংরেজি থেকে আমরা বলবো অ্যান্ড্রোসিয়াম।
আচ্ছা, আর আরেকটা স্তবক কে আছে? আরেকটা স্তবক আছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক, স্ত্রী স্তবককে আমরা ইংরেজিতে কি বলবো? এই যে আমাদের এটাকে আমরা বলবো হচ্ছে যে নর্মালি ফিমেলদের কোনো সমস্যা হলে কোন ডাক্তার দেখাতে যায়? গাইনি ডাক্তার দেখাতে যায়। তো গাইনোকোলজি মানে হচ্ছে কি স্ত্রীদের নিয়ে যেখানে আলোচনা করা হয়। তো স্ত্রী স্তবক যে আছে এটাকে কি বলা হয়? স্ত্রী স্তবককে বলা হয় গাইনিসিয়াম। গাইনিসিয়াম, গাইনিসিয়াম। তা এখন এই চারটে স্তবক একটা আদর্শ ফুলে থাকে, তাহলে আদর্শ ফুল এটা কার চারটা? আদর্শ ফুলের চারটা স্তবক। তাহলে আদর্শ ফুল কি একলিঙ্গ হবে নাকি উভলিঙ্গ হবে? দেখো তো, এখানে আমরা দেখাচ্ছি চারটে স্তবক আছে এই ফুলের মধ্যে। প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয় স্তবক, চতুর্থ স্তবক। এই যে এখানে আমরা চারটে স্তবক দেখতে পাচ্ছি, এই চারটে স্তবক যদি একটা ফুলের মধ্যে থাকে তাইলে হচ্ছে যে সেটা কি আমাদের একটা একলিঙ্গিক ফুল হবে নাকি উভলিঙ্গিক ফুল হবে? আচ্ছা, বক লেখি নেই না, বকটা বক, আচ্ছা, তখন কি সেটা কেমন হবে? এটা উভলিঙ্গিক ফুল হবে, সেটা উভলিঙ্গিক ফুল হবে, সেটা কি হবে? উভলিঙ্গিক ফুল হবে, সেটা উভলিঙ্গিক ফুল হবে। বিজয় ব্যাচের এক্সাম 8টা 15-তে তোমাদের গ্রুপে পোস্ট দিছি। বিজয় ব্যাচে যারা আছো, আমার এইচএসসি 21-এর যে আমার একটা পেইড ব্যাচ আছে বিজয় ব্যাচ, সেই বিজয় ব্যাচে যারা আছো তারা অনেকে কমেন্ট করছো, তোমাদের গ্রুপে কিন্তু পোস্ট দেওয়া হয়েছে তোমাদের এক্সামটা 8টা 15-তে হবে যেন তোমরা এই ক্লাসটা লাইভটা করতে পারো ঠিকঠাক মতো। উভলিঙ্গিক হবে। এখন খেয়াল করে দেখো কিছু গুরুত্বপূর্ণ জিনিস। এই স্তবকগুলার প্রতিটা সদস্যকে আমরা কি নামে ডাকবো সেটা আমাদের জানতে হবে। এই স্তবকগুলার প্রতিটা সদস্যের নাম কি হবে? যে এক একটা স্তবকে অনেকজন করে থাকতে পারে, কিন্তু প্রতিটা সদস্যকে আলাদা আলাদা ভাবে আমরা কি নামে ডাকবো? তো হচ্ছে প্রতিটা সদস্যকে আমরা কি নামে ডাকি সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রতিটা সদস্যের নাম। সো আমাদের এই বৃতি বা ক্যালিক্স যে আছে এর প্রতিটা সদস্যকে আমরা কি নামে ডাকবো? এর প্রতিটা সদস্যকে আমরা ডাকবো হচ্ছে বৃত্তাংশ। কি নামে? বৃত্তাংশ। বা ইংরেজিটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমি তোমাদের ইংরেজিটা দিব, সেটা হচ্ছে বৃত্তাংশ বা সেপাল। বৃত্তাংশ বা সেপাল নামে ডাকবো। কি নামে ডাকবো? বৃত্তাংশ বা সেপাল নামে ডাকবো। দলমন্ডল বা করলা, একে আমরা কি নামে ডাকবো? এই যে প্রতিটা সদস্যকে আমরা বলি পাপড়ি, বা ইংরেজিতে আমরা একে কি বলবো? ইংরেজিতে আমরা একে বলবো হচ্ছে পেটাল নামে ডাকবো। ইংরেজিতে আমরা একে কি নামে ডাকবো? পেটাল নামে ডাকবো। ইংরেজিতে আমরা একে পেটাল নামে ডাকবো। পুংস্তবক বা অ্যান্ড্রেসিয়াম এর প্রত্যেকটা সদস্যকে কি বলা হবে? এর প্রতিটা সদস্যকে বলা হবে পুংকেশর বলা হবে। প্রতিটা সদস্যকে কি বলা হবে? প্রতিটা সদস্যকে বলা হবে পুংকেশর। আর পুংকেশরকে ইংরেজিতে আমরা কি নামে রাখবো? ইংরেজিতে আমরা কি স্ট্যামেন নামে রাখবো। ইংরেজিতে একে আমরা কি নামে রাখবো? স্ট্যামেন নামে রাখবো। ইংরেজিতে আমরা কি নামে ডাকছি একে? স্ট্যামেন নামে। ইংরেজিতে আমরা একে কি নামে ডাকছি? স্ট্যামেন নামে ডাকছি। তারপর স্ত্রীস্তবকের প্রতিটা সদস্যকে আমরা কি নামে ডাকবো? পুংস্তবককে যদি আমরা পুংকেশর বলি, স্ত্রীস্তবককে আমরা কি নামে ডাকবো? স্ত্রীকেশর নামে ডাকবো। স্ত্রীকেশর নামে ডাকবো। এবং ইংরেজিতে একে বলা হয় কার্পেল বলা হয়। ইংরেজি থেকে কি বলা হয়? ইংরেজি থেকে বলা হয় কার্পেল বলা হয়। ইংরেজি থেকে আমরা কি বলি? ইংরেজি থেকে আমরা কার্পেল বলি। তো পরীক্ষার মধ্যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের কার সদস্যের নাম কি, অন্তত আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি তো দিবই আমার পরীক্ষার মধ্যে। যে আমাদের বৃতি যে আছে তার প্রতিটা সদস্যকে আমরা বলি বৃত্তাংশ। দলমন্ডল বা করলার প্রতিটা সদস্যকে বলা হয় পাপড়ি বা পেটাল। পুংস্তবক বা অ্যান্ড্রেসিয়ামের প্রতিটা সদস্যকে বলা হয় পুংকেশর বা স্টেমেন। স্ত্রীস্তবক বা গাইনোসিয়ামের প্রতিটা সদস্যকে বলে স্ত্রীকেশর বা কার্পেল। এই কয়টা কথা আমাদের জানতেই হবে, ঠিক আছে? এখান থেকে এমসিকিউ দিবে, এখান থেকে কি এমসিকিউ দিবে, এখান থেকে কি হবে? এমসিকিউ দিবে, এখান থেকে এমসিকিউ আমাদের দিবে, ঠিক আছে? এইতটুকু লেখা হয়েছে আশা করি তোমাদের। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখন আমাদের এই বৃতি ও দলমন্ডল, আমি লাস্ট ক্লাসেও তোমাদের বলছি একটু কনসেন্ট্রেট দাও ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো। এই চ্যাপ্টার থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে এমসিকিউ কাঁপাবে, এবং যেভাবে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে এভাবে কিন্তু তোমরা কোনো এমসিকিউতে আটকানো উচিত না, ঠিক আছে? সো খুব ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। সো বৃতি এবং দলমন্ডলের প্রতিটা সদস্যকে আমরা কি বলবো? বৃতি এবং দলমন্ডলের প্রতিটা সদস্যকে কি বলা হয়? বৃতি এবং দলমন্ডলের প্রতিটা সদস্য যে আছে এই প্রতিটা সদস্য, বৃতি এবং দলমন্ডলের সদস্য যদি আকৃতি ও বর্ণে
একই হয়ে যায়, আকৃতি এবং বর্ণে কেমন হয়ে গেছে, একই হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি বলতো? লাস্ট ক্লাসে ভাইয়া বলেছিলাম তোমাদের, বৃত্তি এবং দলমণ্ডল যখন আকৃতি এবং বর্ণে একই হয়ে যায়, তাদেরকে আমরা পৃথক করতে পারি না, তখন তাদেরকে আমরা কি নামে ডাকি বলতো? তখন আমরা তাকে কি নামে ডাকি? যে আমি বৃত্তি এবং দলমণ্ডলের সদস্যগুলাকে যদি আকৃতি বর্ণে পৃথক করতে না পারি, তখন আমরা তাকে কি নামে ডাকবো? তখন তাকে আমরা পেরিয়ান্থ বা পুষ্পপুট নামে ডাকবো। পেরিয়ান্থ, তখন তাকে আমরা হচ্ছে পেরিয়ান্থ বা পুষ্পপুট, পেরিয়ান্থ বা পুষ্পপুট নামে ডাকবো। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে তো ভাইয়া লোডিকিউল নামে একটা টার্ম ছিল। লোডিকিউলটা হচ্ছে ক্ষুদ্র আকৃতির পেরিয়ান্থ বা পুষ্পপুট। এখন এটা কোথায় দেখা যায় জানো? এই পেরিয়ান্থ বা পুষ্পপুটটা দেখা যায় হচ্ছে আমাদের পেঁয়াজের মধ্যে দেখা যায়। এই গঠনটা কোথায় দেখা যায়? ঊর্ধ্বগামী দামজার পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে দেখা যায় আমাদের এই পেরিয়ান্থ বা পুষ্পপুটটা দেখা যায়। পেরিয়ান্থ বা পুষ্পপুট কোথায় দেখা যায়? পেঁয়াজের মধ্যে দেখা যায়। কোথায় দেখা যায়? পেঁয়াজের মধ্যে দেখা যায়। তো আমরা বৃত্তি এবং দলমণ্ডল নিয়ে আমাদের পড়ার কিছু নেই, পুংস্তবক এবং স্ত্রীস্তবক নিয়ে পড়ার অনেক কিছু আছে। তো আমরা পুংস্তবক এবং স্ত্রীস্তবক নিয়ে পড়বো এখন, ঠিক আছে? আমরা এখন পুংস্তবক এবং স্ত্রীস্তবক নিয়ে আলোচনা করব। তো আসো যে আমরা পুংস্তবক নিয়ে আলোচনা করছি, আমরা পুংস্তবক নিয়ে আলোচনা করছি। তো পুংস্তবক যে আছে বা অ্যান্ড্রোসিয়াম, তার প্রতিটা সদস্যকে আমরা কি বলছি? তার প্রতিটা সদস্যকে আমরা বলছি হচ্ছে পুংকেশর। তো একটা পুংকেশর দেখতে এরকম হয়। একটা পুংকেশর দেখতে কেমন হয়? ঠিক এরকম হয় একটা পুংকেশর দেখতে। এটা আমাদের কিসের ছবি? এটা হচ্ছে আমাদের একটা পুংকেশর বা স্টেমেনের ছবি। পুংকেশর বা স্টেমেনের ছবি। এটা একটা পুংকেশর বা স্টেমেনের ছবি। এটা একটা পুংকেশর বা স্টেমেনের ছবি। এই যে এটা আছে, এটাকে বলা হয় পুংদণ্ড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পুংদণ্ড বলা হয়। এটাকে কি বলা হয়? পুংদণ্ড। এটাকে কি বলে? পুংদণ্ড। বা এটা একটা সুতার মতো, এটা একটা সুতার মতো লম্বা, এই জন্য এটাকে ফিলামেন্ট নামেও ডাকে। এই জন্য এটাকে কি নামে ডাকে? ফিলামেন্ট নামেও ডাকে। এই জন্য এটাকে ফিলামেন্ট নামেও ডাকে। আর এই যে উপরের স্ফীত অংশ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরাগধানী। এটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার। এটাকে ডাকা হয় পরাগধানী বা অ্যান্থার নামে। এবং এই পরাগধানী বা অ্যান্থার, এটা এরকম দুইটা অংশ থাকে এর মধ্যে, এরকম দুইটা অংশ থাকে পরাগধানী বা অ্যান্থারের। এই মাঝে এরকম একটা অংশ থাকে যেটা, এটাকে বলা হয় যোজক। এটাকে বলা হয় যোজক বা লিঙ্কার বলা হয়। এটাকে বলা হয় যোজক বা লিঙ্কার বলা হয়। আর এদের মাঝখানে, এদের এই ঠিক মাঝখানে, এদের মাঝখানে হচ্ছে যে কি তৈরি হবে? এর ভেতরে থাকে আমাদের পরাগ রেণু। এর ভেতরেই আমাদের কি তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। পরাগ রেণু, পরাগ রেণু, পরাগ রেণু, পরাগ রেণু, পরাগ রেণু তৈরি হয়। কি তৈরি হয়? পরাগ রেণু, বা এদেরকে বলা হয় পোলেন গ্রেইন বলা হয়। পরাগ রেণু বা এদেরকে বলা হয় পোলেন গ্রেইন বলা হয়। পরাগ রেণু বা পোলেন গ্রেইন বলি আমরা একে, ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের একটা পুংকেশর বা স্টেমেনের অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক গঠন। এখন আমাদের ধরো কোনো জায়গায় 6টা পুংকেশর আছে, কোন একটা জায়গায় 6টা পুংকেশর আছে, কোন একটা জায়গায় কয়টা পুংকেশর আছে? 6টা পুংকেশর। একটা ফুলের মধ্যে 6টা পুংকেশর থাকতেই পারে। 6টা পুংকেশর আছে। 6টা পুংকেশরের মধ্যে ধরো এই জায়গায় আমাদের 6টা পুংকেশর আছে। এই 6টা পুংকেশরের মধ্যে আমাদের 4টা লম্বা, 2টা খাটো। এই ধরো 4টা পুংকেশর আছে আমাদের লম্বা, একটা লম্বা, 2টা লম্বা, 3টা লম্বা, 4টা লম্বা। 4টা পুংকেশর লম্বা আর 2টা পুংকেশর হচ্ছে খাটো। 2টা পুংকেশর হচ্ছে খাটো। 2টা পুংকেশর কেমন? 2টা পুংকেশর খাটো। এরকম একটা ঘটনা ঘটতে পারে যে 6টা পুংকেশর আছে, তার মধ্যে 4টা লম্বা, 2টা খাটো। আর আরেকটা ঘটনা ঘটতে পারে যে এখানে আমাদের 4টা পুংকেশর আছে। কয়টা পুংকেশর আছে? 4টা পুংকেশর আছে। 4টা পুংকেশর আছে। 4টা পুংকেশর আছে। 4টা পুংকেশর আছে। এই 4টা পুংকেশরের মধ্যে হচ্ছে আমাদের 2টা পুংকেশর আমাদের অনেক বড়, 2টা পুংকেশর আমাদের অনেক বড়, আর 2টা পুংকেশর আমাদের ছোট। এই ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? এরকম ঘটনা ঘটতে পারে। সো 2টা সিচুয়েশন আছে আমাদের। একটা জায়গায় 4টা পুংকেশর, আর এক জায়গায় 2টা পুংকেশর আছে। 4টা পুংকেশর আর 2টা পুংকেশর আছে। এই ঘটনাগুলোকে বলা হয়
ডাইনেমাস। এই ঘটনাগুলোকে বলা হয় ডাইনেমাস বা ডিনেমাস। ডাইনেমাস বা ডিনেমাস দুইটার ক্ষেত্রেই এই ঘটনাকে বলা হয় ডাইনেমাস বা ডিনেমাস। যে পুংকেশরের গঠন, যে পুংকেশর কিভাবে আছে, এইটাকে বলা হয় ডাইনেমাস বা ডিনেমাস, যা উচ্চারণ করো, ঠিক আছে? তো এই দুইটাই হচ্ছে আমাদের ডিনেমাস, যে পুংকেশরের একটা সামগ্রিক গঠন ডিনেমাস। এখন এই যে পুংকেশরের একটা সামগ্রিক গঠন বা ডিনেমাস রয়েছে, সেই ডিনেমাসের মধ্যে কয়জন লম্বা আর কয়জন খাটো, এই দিকে তোমাকে নজর দিতে হবে। লম্বা কয়জন তার দিকে তুমি নজর দিবে, কারণ পৃথিবীর মানুষদের নজর লম্বা মানুষের দিকেই থাকে, তাই না? কে লম্বা, কে কত উচ্চতা বেশি, এইদিকে মানুষের নজর থাকে। তো লম্বার দিকে নজর দিবে। এখানে লম্বা কয়টা আছে? এখানে লম্বা আছে 4টা। এখানে লম্বা কয়টা আছে? এখানে লম্বা আছে 2টা। তো যেখানে 4টা লম্বা আছে তার নাম কি হবে? তার নামের আগে এই ডাইনেমাসের আগে টেট্রা ওয়ার্ডটা আসবে, টেট্রা। আর যেখানে আমাদের 2টা লম্বা আছে তার নামের আগে কি আসবে? ডাই আসবে। সো টেট্রা ডাইনেমাস আর ডাই ডাইনেমাস। টেট্রা ডাইনেমাস আর একটা কি আসতেছে? ডাই ডাইনেমাস বা ডিনেমাস। আমাদের বইয়ে ডিনেমাস লেখছে। টেট্রা ডিমেনাস আর ডাই ডিমেনাস, ঠিক আছে? পরীক্ষার মধ্যে ছবি দিয়ে দিতে পারি। লাস্ট এক্সামতে তো দেখছোই যে আমি কি পরিমাণ ছবি অ্যাড করি, কারণ বায়োলজি মানেই ছবি। বায়োলজি এইচএসসি এমসিকিউ মানেই ছবি। কি হয়েছে ফোনে? কোথায় কল আসছে? আমার তো কোনো কল আসেনি। আরে ভাই, মেসেঞ্জার জিনিসটা না আমার কাছে খুব বিরক্ত লাগে। এজন্য আমি এখন আমার পার্সোনাল আইডিতে কাউকে অ্যাড করি না, সবাই বলে আমার পেজে মেসেজ দাও। মেসেঞ্জারে কাউকে অ্যাড করলে সে সুন্দর মতো করবে কি, যে কোনো প্রয়োজনে, ধরো আমাকে মেসেজ দিচ্ছে 2টা, আমি রিপ্লাই দিতেছি না, সুন্দর মতো কল দিয়া বসবে মেসেঞ্জারে। মানে এটা খুব বিরক্তিকর একটা ব্যাপার না মেসেঞ্জারে কল দেওয়াটা? এটা খুবই আনলাইকলি, খুবই খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমার মেসেঞ্জারে নোটিফিকেশন অফ রাখে, আমি আমার কোনো কিছু নোটিফিকেশন অন নেই। আমার মেসেঞ্জারের নোটিফিকেশন অফ, আমার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অফ, আমার টেলিগ্রামের নোটিফিকেশন অফ। না, শুধু হোয়াটসঅ্যাপটা অন, টেলিগ্রামের নোটিফিকেশন অফ। তারপর হচ্ছে আমার ফেসবুক, ইউটিউব, কোনো কিছু নোটিফিকেশন আমি অফ রাখি না, অন রাখি না, আমার সব নোটিফিকেশন অফ। বাট আমি তোমাদের ক্লাসটা নিই যে সফটওয়্যার থেকে, সেটা হচ্ছে ওবিএস সফটওয়্যার থেকে। সো এই ক্লাসটা নিয়েই হচ্ছে আমি আমার ল্যাপটপ থেকে এখানে ওয়েবক্যাম দিয়ে সংযোগ করি। সো ল্যাপটপের মেসেঞ্জার তো আর অফ করা যায় না। ল্যাপটপের মেসেঞ্জার আমি অনও করি নাই, বাট কল দিলে কি হয় যে কলটা বেজে ওঠে। দ্যাটস ওয়াই প্রবলেম, ল্যাপটপ থেকে সাউন্ড করছে, আমি কিন্তু মোবাইল থেকে কাজ করছি না। আচ্ছা, এবার আসো যে আমাদের আবার বলছি, এই দেখো আমাদের পুং স্তবক বা অ্যান্ড্রোসিয়াম নিয়ে আমরা কথা বলছি। পুং স্তবকের প্রতিটা সদস্যকে কি বলা হচ্ছে? পুংকেশর বা স্টেমেন বলা হচ্ছে। এখানে লম্বা একটা দ্বন্দ্ব আছে, কে বলে পুংদ্বন্দ্ব বা ফিলামেন্ট বলা হয়। এই পুংদ্বন্দ্ব বা ফিলামেন্টের উপরে এরকম 2টা অংশ থাকে একসাথে যুক্ত অবস্থায়, এটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার বলা হয়। এই পরাগধানীটা যা দিয়ে যুক্ত থাকে তাকে বলে যোজক বা লিঙ্কার বলা হয়। এখন এই যে, আর এই পরাগধানীর ভেতরে কি তৈরি হয়? পরাগরেণু বা পোলেন গ্রেইন। এখন 2টা কন্ডিশন দেখা যায় যে পুংকেশর কিভাবে বিদ্যমান আছে, 2টা কন্ডিশন দেখা যায়, যাকে আমরা বলি হচ্ছে ডাইনেমাস বলা হয়। তো এখানে যদি আমাদের 6টা পুংকেশর থাকতে পারে বা 4টা থাকতে পারে। এখন আমাদের নজর হচ্ছে কয়টা লম্বা। যদি আমাদের 4টা পুংকেশর লম্বা থাকে তখন তাকে বলা হয় টেট্রা ডাইনেমাস। আর যখন আমাদের 2টা পুংকেশর লম্বা থাকে তখন তাকে বলা হয় ডাই ডাইনেমাস। লম্বা কি কারণে হয়? ফিলামেন্টটা বড় হয়, এই ফিলামেন্টটা বড় হলে পুংকেশরগুলো লম্বা হয়। ডাইনেমাস মানে কি? ডাইনেমাস মানে পুংকেশর, অনেকগুলা পুংকেশর কিভাবে বিন্যস্ত আছে সেটাকে বলা হয় ডাইনেমাস বলা হয়। সেটাকে কি বলা হয়? ডাইনেমাস বলা হয়। ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা। আবার কল আসছে? আবার তো কল আসার কথা না, আর কল আসেনি। দেখো বুঝছো কিনা। আচ্ছা,
যদি বোঝো তাহলে আমরা এটা বুঝবো। এবার আসো, আচ্ছা সাইডে লিখবো না। এবার আসো যে আমাদের নেক্সট কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝো। পরাগধানীর প্রকার পড়বো এখন আমরা, কয় ধরনের পরাগধানী আছে খুব ভালো করে বোঝো, ঠিক আছে? এই জিনিসটা আহ বুঝলে কি লাভ হবে সেটা হচ্ছে যে বুঝলে না অনেক ভাল লাগবে। অনেক সময় না অনেক কিছু বুঝলে লাভ লসের হিসাবের থেকে ভাল লাগার হিসাব অনেক লাগে। যেমন আমাদের মেডিকেল সেক্টরে একজন টিচার আছে যে মেডিকেলে পড়ায়, ডক্টর নাজিব। ওনার লেকচার গুলো অনেক বড়, ধরো একটা কথা যেটা 5 মিনিটে বলা যায়, সেই 5 মিনিটের কথা উনি 50 মিনিটে বলবে, বাট এত ডিটেইলসে তোমার সামনে আলোচনা করবে না, নিজের মধ্যে না আমার ওনার ক্লাস করার পর একটা ভালো লাগার ফিলিংস আসে। তোমাদের আসে কিনা জানি না, যে যখন কোনো কিছু একটা বোঝা যায় যেটা বুঝি নাই সেটা যে বুঝতে পারলে অনেক ভালো লাগে, সেই টপিকটা পড়লে না তোমাদের অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে পরাগধানীর প্রকার। তো আমাদের পরাগধানীর মধ্যে, আমাদের পরাগধানীটা তো এমন, তাই না? আমাদের পরাগধানীর মধ্যে এরকম দুইটা অংশ আছে, যে দুইটা অংশ থাকে, মাঝখানে একটা যোজক বা লিঙ্কার থাকে। এখন এই পরাগধানীর কোন জায়গাটায় আমাদের পুংদ্বন্দ্বটা যুক্ত আছে সেটা খুব ইম্পর্টেন্ট কথা। এমন এটা হচ্ছে আমাদের পরাগধানী। এই পরাগধানীর ঠিক নিচ দিয়ে, মানে এই পরাগধানী যেটা, এই পরাগধানীর এই নিচের অংশের সাথে আমাদের এই পুংদ্বন্দ্বটা যুক্ত থাকতে পারে। আমাদের যে পরাগধানী আছে, এই পরাগধানীর ঠিক নিচের অংশের সাথে আমাদের পুংদ্বন্দ্বটা যুক্ত থাকতে পারে, ঠিক নিচের অংশের সাথে আমাদের হচ্ছে পুংদ্বন্দ্বটা যুক্ত থাকতে পারে। এটা একটা গঠন হতে পারে। আমাদের পরাগধানীর একদম পাদদেশে পুংদ্বন্দ্ব যুক্ত আছে। আবার হচ্ছে যে আমাদের এই যে পরাগধানী আছে, এই পরাগধানী, এই হচ্ছে যে আমাদের পরাগধানী, এরকম করে আমাদের পরাগধানী আছে। এই পরাগধানীর, এই পরাগধানীর হচ্ছে একদম পৃষ্ঠদেশে, পৃষ্ঠদেশ মানে হচ্ছে পৃষ্ঠদেশের মধ্যবর্তী অঞ্চলে, খেয়াল করো এটা হচ্ছে পরাগধানী, পরাগধানীর পাদদেশ, পরাগধানীর নিচের অংশের সাথে পুংদ্বন্দ্ব যুক্ত। আবার এখানে দেখো, এখানে পরাগধানী আছে, সেই পরাগধানীর পিঠের যে অঞ্চল আছে, পেছনের যে অঞ্চল আছে, পেছনের অঞ্চলের মাঝামাঝি থেকে আমাদের এই পুংদ্বন্দ্বটা যুক্ত। আবার হতে পারে যে এই হচ্ছে যে আমাদের দুইটা পরাগধানী, এই দুই পরাগধানীর একদম পৃষ্ঠদেশ জুড়ে, এই দুই পরাগধানীর পৃষ্ঠদেশ জুড়ে, পৃষ্ঠদেশের পুরো জায়গা জুড়ে, পিঠের অঞ্চলের পুরো জায়গা জুড়ে আমাদের হচ্ছে পরাগধানী থাকতে পারে। আমি একটু আগায় দিচ্ছি, ছবিগুলো ভালো করে খেয়াল করো। দেখো পরাগধানীর কয়েকটা টাইপ হতে পারে। একটা টাইপ হচ্ছে দুইটা পরাগধানী আছে, তার একদম নিচের সাথে পুংদ্বন্দ্ব যুক্ত, এটা একটা টাইপ। পরাগধানী আছে, পরাগধানীর পিঠের মাঝ বরাবর একটা হচ্ছে আমাদের পরাগ, একটা পুংদ্বন্দ্ব যুক্ত। আরেকটা হতে পারে এই পরাগধানী পুরা পিঠ বরাবর, পুরা পিঠ বরাবর পুরা জায়গা জুড়ে আমাদের এই পরাগধানী যুক্ত, আমাদের পুংদ্বন্দ্ব যুক্ত। এটা একটা ঘটনা ঘটতে পারে। আরেকটা ঘটনা কি ঘটতে পারে, এই পৃষ্ঠদেশেই যুক্ত থাকবে, পৃষ্ঠদেশেই যুক্ত থাকবে, বাট এই খুব সরু, খুব অল্প একটু স্থান জুড়ে, খুব অল্প স্থান জুড়ে, খুব অল্প স্থান জুড়ে আমাদের এই আমাদের খুব অল্প স্থান জুড়ে, খুবই অল্প স্থান জুড়ে আমাদের থাকবে। যে আমাদের খেয়াল করে এই দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটারই কিন্তু পৃষ্ঠদেশে পুংদ্বন্দ্বটা লাগানো এবং পৃষ্ঠদেশের মাঝ বরাবর লাগানো, বাট এখানে খুব বড় একটা জায়গা জুড়ে যুক্ত, এখানে খুব অল্প জায়গা, জাস্ট একটা ডটের মতো, খুব সিম্পলি, খুব একটু জায়গার মধ্যে আমাদের এই পুংদ্বন্দ্বটা যুক্ত। এরকম চারটা কন্ডিশন আমাদের হতে পারে, এরকম চারটা কন্ডিশন হতে পারে, এরকম চারটা কন্ডিশন আমাদের হতে পারে। এখানে দেখো, এখানে কোথায় আছে আমাদের এই এই পুংদ্বন্দ্বটা, পরাগধানী কোথায় লাগানো, একদম নিচে লাগানো না, একদম পাদদেশে লাগানো। এই জন্য এটাকে বলা হয় পাদলগ্ন। এটাকে কি বলা হয়? পাদলগ্ন বলা হয়। কারণ কি, এটা কোথায় লাগানো, একদম পাদদেশে লাগানো। এটা দেখো, এটা কোথায় লাগাইছে বলতো, এইটা হচ্ছে কোথায় লাগাইছে, এটা লাগাইছে কোথায়, একদম পৃষ্ঠদেশে, পিঠের অঞ্চলে। পৃষ্ঠ মানে পিঠ, এটা সামনের অংশ, সম্মুখ অংশ, এটাকে বলে অগ্র, আর পেছনের অংশ যেটা, সেটাকে বলে পৃষ্ঠ বলা হয়। সেটা পৃষ্ঠদেশে যুক্ত, পৃষ্ঠদেশের মধ্যবর্তী অঞ্চলে যুক্ত আছে। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা পৃষ্ঠ লগ্ন, পৃষ্ঠ লগ্ন। আচ্ছা, এইটা পুরা পৃষ্ঠ জুড়ে আছে, এটা পুরা পৃষ্ঠ জুড়ে আছে, বাট কি হয়েছে দেখো, এই একটা পরাগধানী, এই একটা পরাগধানী, পরাগধানীর যে দুইটা অংশ, দুইটা অংশের মাঝ বরাবর গেছে, দুইটা অংশের কি বরাবর গেছে, মাঝ বরাবর। দ্যাট মিনস পুরো পৃষ্ঠ দেশ জুড়ে সে আছে। এটা পৃষ্ঠের জাস্ট মাঝের অংশে ছিল, মধ্যবর্তী অংশে লাগানো ছিল, এজন্য বলছে পৃষ্ঠ লগ্ন। বাট এ তো পুরো পৃষ্ঠ দেশ জুড়ে রয়েছে,
পুরা পৃষ্ঠদেশের জুড়ে আছে। কিন্তু এই যে পরাগধানী, এই পরাগধানীর এই পাশে এবং এই পরাগধানীর এই পাশে, দুইটা পরাগধানীর পাশে মানে মাঝে আছে, দুইটা পরাগধানীরই পাশে, দুইটার মাঝে মানে দুইজনেরই পাশে অবস্থান করতেছে সে, এজন্য এটা পাশে আছে বইলা এটা পুরা পৃষ্ঠদেশ জুড়ে থাকে। বাট একই সাথে আবার বলা যায় যে এই পরাগধানীর যদি তুমি বলো যে এটাকে ডান পরাগধানী, তাহলে এই পরাগধানীর বাম পাশে, এটার ডান পাশে, বাম ডান যেটাই বলো তুমি, যে একদম পাশেই লাগানো আছে, পাশে এমন ভাবে আছে যে দুজনের মাঝ বরাবর থাকে, এই জন্য এটাকে বলা হয় পার্শ্ব লগ্ন। এটাকে বলা হয় পার্শ্ব লগ্ন বলা হয়। এটাকে কি বলা হয়? পার্শ্ব লগ্ন বলা হয়। কেন এটাকে পার্শ্ব লগ্ন বলা হচ্ছে? কারণ এটা পুরা পৃষ্ঠ দেশ জুড়ে আছে, পুরা পৃষ্ঠ দেশ জুড়ে আছে, পৃষ্ঠদেশের মাঝ বরাবর নেই। পৃষ্ঠদেশ মানে দুইটাকে, এর দুই পাশে দুইটা পরাগধানী আছে, পৃষ্ঠ দেশ জুড়ে আছে, তার মানে দুই পাশেই, এটার এই পাশে একটা পরাগধানী আছে, এ পাশে একটা পরাগধানী আছে, মানে দুই পাশে পরাগধানী দুইটা লেগে আছে, পাশে লেগে আছে, এই জন্য বলছি পার্শ্ব লগ্ন। এখানে পৃষ্ঠদেশের মধ্যবর্তী অঞ্চলেই আছে, এটা পৃষ্ঠদেশের মধ্যবর্তী অঞ্চলে আছে, বাট অনেক বড় জায়গা জুড়ে না, কিন্তু অনেক বড় জায়গা জুড়ে না, জাস্ট একটা ক্ষুদ্র জায়গা জুড়ে আছে, জাস্ট একটা ক্ষুদ্র জায়গা জুড়ে আছে। এমন ভাবে লাগানো আছে যেন এই পরাগধানী দুইটা যেদিকে ইচ্ছা সেদিকে হেলতে দুলতে পারে, এই পরাগধানী দুইটা যেদিকে ইচ্ছা সেদিকে হেলতে দুলতে পারে, এই পরাগধানী দুইটা যেদিকে ইচ্ছা সেদিকে হেলতে দুলতে পারে। এমন ভাবে লাগানো যে পরাগধানী গুলো যেদিকে ইচ্ছা সেদিকে হেলতে দুলতে পারে, এজন্য এটাকে বলা হয় যে পরাগধানী গুলো যে কোনো দিকে মুখ করে থাকতে পারবে, এজন্য এটাকে বলা হয় সর্বমুখ বলা হয়। এজন্য এটাকে কি বলা হয়? সর্বমুখ বলা হয়। আবারও বলতেছি, চারটা বোঝো, দেখবা ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের এই যে পরাগধানী, এই পরাগধানীর একদম নিচের অংশে পাদদেশের সাথে যদি আমাদের এই পুংদণ্ড লাগানো থাকে, নাম হয়ে গেল পাদলগ্ন, পাদদেশের সাথে লাগানো। পৃষ্ঠলগ্ন মানে কি? একদম এই পৃষ্ঠের বা পিঠের মধ্যবর্তী অংশে যদি আমাদের পরাগধানী লাগানো থাকে, পৃষ্ঠলগ্ন। পার্শ্বলগ্ন কি? একদম পৃষ্ঠদেশ বরাবর যদি থাকে, পৃষ্ঠদেশ পুরাটা জুড়ে থাকে এবং এই পরাগধানীর এই পুংদণ্ডের দুই পাশেই যদি পরাগধানী থাকে, তখন তাকে বলি পার্শ্বলগ্ন। এই পরাগধানীর পৃষ্ঠদেশে খুব ক্ষুদ্র, খুব সূক্ষ্ম একটা অঞ্চলে যদি পরাগধানী যুক্ত থাকে এবং পরাগধানীটা যেদিকে ইচ্ছে সেদিক নড়তে পারে, তখন তাকে বলা হয় সর্বমুখ বা ভার্সেটাইল। সর্বমুখ বা ভার্সেটাইল। দেখো তো বুঝছো কিনা এই চারটা কথা, দেখো তো এই চারটা কথা ক্লিয়ার কিনা। লগ্ন মানে সংযুক্ত, লগ্ন মানে সংযুক্ত, লেগে আছে, লগ্ন মানে সংযুক্ত। দেখো তো বুঝছো কিনা, দেখো তো ক্লিয়ার কিনা। এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় যে আমার কাছে পার্সোনালি ফিল হয় এই চ্যাপ্টারটা আমি লিখে ফেলি সুন্দর করে গুছিয়ে। মানে আমি তো অনেক বছর ধরে বই, মানে অনেক বছর না, অনেক দিন ধরে বই লেখার কথা চিন্তা করছি, সময়ের জন্য কুলাচ্ছি না। আমি লিখলে আমি খালি চিত্রই দিয়ে যাবো একের পর এক সুন্দর করে, কারণ এই চ্যাপ্টারটা জাস্ট ছবি দিয়ে দিলে এই চ্যাপ্টারটা একদম সহজ। তোমাকে যদি এই ছবিগুলো আঁকা দেয় তোমার বুঝতে কোনো সমস্যা হবে না, বাট ছবি না দেওয়ার কারণে এই চ্যাপ্টারটা অনেক কঠিন হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো আমাদের কি আছে, এরপর আমাদের যেটা রেখাকার সেটা আমাদের লাগবে না, বৃত্তাকারটা আমরা পড়বো। বৃত্তাকারের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, এইখানে আমাদের যে বৃত্তাকার, বৃত্তাকারের মধ্যে আমাদের কি হচ্ছে যে আমাদের বৃত্তাকার, এরপর আছে কি আমাদের, এরপর আসে হচ্ছে আমাদের বৃত্তাকার। বৃত্তাকার যে আছে এ জায়গায় কি হয় আমাদের, এ জায়গায় আমাদের যে বৃত্তাকার, বৃত্তাকারের ক্ষেত্রে আমাদের কি হয় যে এইখানে আমাদের এই যে পরাগধানী থাকে একটা, আমাদের হচ্ছে পুংদণ্ড থাকে একটা, বাট এই পরাগধানীটা দেখতে বৃক্ক আকৃতির, পরাগধানীটা দেখতে কি আকৃতির? বৃক্ক আকৃতির। পরাগধানীটা দেখতে বৃক্ক আকৃতির, এটাকে বলা হয় বৃত্তাকার বা ইংরেজিতে আমরা একে বলি রেনিফর্ম। একে বলি বৃত্তাকার বা ইংরেজিতে আমরা বলি রেনিফর্ম। একে বলা হয় বৃত্তাকার বা ইংরেজিতে বলা হয় রেনিফর্ম। একে বলা হয় বৃত্তাকার বা ইংরেজিতে বলা হয় রেনিফর্ম। দেখতে মানুষের কিডনির মতো, এটা দেখতে কিসের মতো? মানুষের কিডনির মতো দেখতে হয়, ঠিক আছে। আরেকটা টাইপ আছে যেখানে হয় কি, এই যে ধরো আমাদের একটা ফুল আছে, আমাদের একটা ফুল আছে, আমাদের একটা ফুল আছে, এই ফুলের এই দুইটা হচ্ছে পাপড়ি, এই দুইটা হচ্ছে কি? পাপড়ি। এই দুইটা কি? ফুলের পাপড়ি। পাপড়ি বা দলমণ্ডল, এই পাপড়ি বা দলমণ্ডলের সাথে যখন আমাদের এই পাপড়ি বা দলমণ্ডলের সাথে, এই পাপড়ি বা দলমণ্ডলের সাথে যখন আমাদের পুংকেশর লেগে থাকে, তখন তাকে বলা হয়, এই দলমণ্ডলের সাথে পুংদণ্ডগুলা লেগে আছে, পুংদণ্ডগুলা কার সাথে লেগে? দলমণ্ডলের সাথে, তখন তাকে বলা হয় দল লগ্ন বলা হয়, তখন তাকে কি বলা হয়? দল লগ্ন বলা হয়। তাহলে দেখো এই হচ্ছে আমাদের পরাগধানীর প্রকারভেদ। শেষ, একদম বইয়ের মধ্যে যে কাঠখোট্টা লাইনগুলা দেখতা সেগুলো এখন তোমাদের সামনে একদম ছবিতে একে প্রেজেন্ট করা হয়েছে। একদম পরাগধানীটা পাদদেশে লাগানো, পাদলগ্ন। পরাগধানীটা পৃষ্ঠদেশের মধ্যবর্তী জায়গায় লাগানো, পৃষ্ঠলগ্ন।
তারপর হচ্ছে আমাদের এই পুংদ্বন্দ্বের দুই পাশে পরাগধানী পার্শ্বলগ্ন। পুংদ্বন্দ্বটা একদম পরাগধানীর পৃষ্ঠদেশে মধ্যবর্তী সূক্ষ্ম অঞ্চলে যুক্ত। পরাগধানীটা দুই দিকে নড়তে পারে, সর্বমুখ বা ভার্সেটাইল। পরাগধানী দেখতে বৃক্কাকার বা রেনিফর্ম। পরাগধানীটা আমাদের পরাগধানী পুংদ্বন্দ্ব, এই পুংদ্বন্দ্বটা পাপড়ির সাথে বা দলমণ্ডলের সাথে যুক্ত হয়ে গেল, দল লগ্ন নাম হয়ে গেল। ঠিক আছে, এই ছবি কয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? আচ্ছা, এখন উদাহরণ তো জানতে হবে। সর্বমুখীর উদাহরণ হচ্ছে পোয়াসিয়া গোত্র। পোয়াসিয়া গোত্র হচ্ছে আমাদের সর্বমুখীর উদাহরণ। পোয়াসিয়া গোত্রে যারা আছে তাদের মধ্যে আমাদের সর্বমুখ দেখা যায়। ধান থেকে শুরু করে যারা, সেখানে আমাদের সর্বমুখ দেখা যায়। পোয়াসিয়ার ল্যাম্পপোস্ট বেয়ারার হচ্ছে ধান। পোয়াসিয়া বলতে আমরা নর্মালি কি বুঝি? ধান বুঝি। বৃক্কাকার বা রেনিফর্ম যে আছে, বৃক্কাকার বা রেনিফর্মটার উদাহরণ হচ্ছে আমাদের জবা। মালবেসি গোত্র বলা যায়, বাট মালবেসির মধ্যে আরো গুলাও দেখা যায় অনেক সময়। তো আমরা জবাটাই মনে রাখতে পারি, বা আমরা বলতে পারি এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় মালভেসিয়াতে দেখা যায়। কোথায় দেখা যায়? মালভেসিয়াতে দেখা যায়। আর আছে দললগ্ন। এই দললগ্নটা আমাদের কোথায় দেখা যায়? দললগ্নটা দেখা যাবে হচ্ছে আমাদের দল বেঁধে আছে। দললগ্ন গুলা কি? দললগ্ন বলতে আমরা কি বলতে পারি? এরা দল বেঁধে আছে। আমাদের স্কুল কলেজে যখন আমরা অনেকে একসাথে যাই তখন বলে না দল বেঁধে স্কুল কলেজে যাতায়াত করতেছে। দললগ্ন কি? তাহলে দল বেঁধে। বেঁধে দিয়ে আমরা মনে রাখবো কি? ব দিয়ে আসে আমাদের, বে দিয়ে আসে বেগুন, আর এটা দিয়ে আসে হচ্ছে আমাদের করোনাকালীন খুব ফেমাস একজন ধুতুরা। ধুতুরা ধুতুরা ঠিক আছে? এই ধুতুরা খাওয়ায় কিন্তু মানুষকে অজ্ঞান করে ফেলে, জানো? এটা কিন্তু একটা পয়জনাস জিনিস। ধুতুরা খেলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। আমাদের রাস্তাঘাটে অনেক সময় মানুষকে অজ্ঞান করে, ধুতরা খাওয়ায়, ধুতরার সিট খাওয়ায় মানুষকে অজ্ঞান করে। লেখা শেষ হইলে বইলো। কর্টেক্স কি আর রোম কি একজন প্রশ্ন করছে। কর্টেক্স জিনিসটা হচ্ছে যে উদ্ভিদের ভেতরের অংশ। আমরা সবসময় দুইটা ভাগে ভাগ করি, বাইরের অংশ। আমরা সবসময় যে কোনো কিছু, ধরো এটা একটা বক্স, এই বক্সের ভিতরে একটা গোল আছে, এই বক্সের বাইরের দিকের যে অংশ না, বাইরের দিকের অংশকে আমরা বলবো কর্টেক্স। কর্টেক্স মানে বাইরের দিকের অংশ। আর ভেতরের দিকের অংশকে আমরা অলওয়েজ বলি হচ্ছে মেডুলা। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, এবার আসো আমাদের নেক্সট কনসেপ্ট বা নেক্সট জিনিস। তাহলে আমাদের পুংকেশর রিলেটেড কথাবার্তা চলে গেল, পুংকেশর রিলেটেড কথাবার্তা আমাদের চলে গেল। এবার আসা যাক আমরা স্ত্রী স্তবকের মধ্যে ফিরে আসি। স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক, এখান জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করবা। এই জিনিসটা নিয়ে তোমরা অলওয়েজ ভেজাল লাগাও। আমি চাই না তোমাদের কারো এই জিনিস নিয়ে আর কোনো দিন কোনো কালে ভেজাল থাকুক। ভেজাল আজকেই শেষ করে যাবা, কোনো ভেজাল আর রাখা যাবে না। ভেজাল আজকেই শেষ করবা। ভালো মতো খেয়াল করো। স্ত্রীস্তবকের প্রতিটা সদস্যকে আমরা কি বলি? প্রতি সদস্যকে কি বলছি আমরা? স্ত্রীস্তবকের প্রতি সদস্য, প্রতি সদস্যকে আমরা বলছি হচ্ছে স্ত্রী কেশর বলি। যে 350 জন আছে, ওই 350 জনের জন্য এই কনসেপ্টে কোনো প্রবলেম না থাকে। ভালো করে খেয়াল করো। স্ত্রী কেশর, বা একে আমরা বলছি কার্পেলও বলা যায়, বা একে গর্ভপত্রও বলে, একে গর্ভপত্রও বলে। ঠিক আছে, এখন এটা দেখতে কেমন হয়? এটা দেখতে আমাদের এরকম আকৃতি বিশিষ্ট হয়, তাই না? আমাদের নিচের দিকটা একটু হচ্ছে যে গোল থাকে, নিচের দিকটা গোল থাকে, উপরের দিকে এরকম লম্বা দ্বন্দ্ব, এবং এরকম এখানে ভেতরে কি থাকে? ভেতরে দুইটা ডিম্বক থাকে, ভেতরে ডিম্বক থাকে, ভেতরে ডিম্বক থাকে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় গর্ভাশয় বলা হয়। এটাকে কি বলা হয়? গর্ভাশয়, বা ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজি থেকে আমরা ওভারি বলি, তাই না? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গর্ভদ্বন্দ্ব। আর একদম উপরে মাথার মতো এই জিনিসটা, এটাকে কি বলবো? গর্ভ মাথা, বা মাথা না বললে বলা হয় মুন্ড বলা হয়। তো আমাদের এই তিনটা অংশ আছে: গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব আর গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব আর গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব আর গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব আর গর্ভমুণ্ড। এই তিনটা জিনিস আছে আমাদের। এখন এই গর্ভাশয়টা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। গর্ভাশয়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার একটা ফুলের মধ্যে, তাই না? গর্ভাশয় না থাকলে তো অনেক কিছুই হইতো না, অনেক কিছুই ঘটতো না। তো গর্ভাশয়টাই তো আলটিমেটলি ফলে কনভার্ট হয়। এখন দুইটা ঘটনা ঘটতে পারে। প্লিজ সবাই এই জায়গায় ফোকাস দাও। কেউ কমেন্ট করার দরকার নেই, কিছু করার দরকার নেই, খুব ভালো করে ফোকাস দাও। এই জায়গাটা তোমরা আজীবন ভেজাল লাগাও এমসিকিউ দিতে গিয়ে, খুব সুন্দর করে বলছো। খেয়াল করো, এই যে আমাদের গর্ভাশয় আছে, ধরো গর্ভাশয় সবার নিচে, গর্ভাশয় সবার নিচে, তার উপরে হচ্ছে আছে পুংকেশর, তার উপরে আছে পুংকেশর, তার উপরে আছে হচ্ছে পাপড়ি, তার উপরে আছে বৃতি।
এরকম একটা ঘটনা ঘটতে পারে। ঘটনা কি ঘটতে পারে? গর্ভাশয়টা সবার নিচে থাকতে পারে। যে ঘটনা নাম্বার 1, সিচুয়েশন নাম্বার 1, গর্ভাশয় সবার নিচে, গর্ভাশয় সবার নিচে, তার উপরে বাকি স্তবকগুলা, গর্ভাশয় সবার নিচে, তার উপরে বাকি স্তবকগুলা। বা ঘটনা এটা না ঘইটা এটাও ঘটতে পারে যে বৃতি, তারপর থাকে পাপড়ি, তারপর থাকে হচ্ছে পুংকেশর, তারপর গর্ভাশয়। আবার গর্ভাশয় সবার উপরেও থাকতে পারে। দুইটা ঘটনাই ঘটতে পারে, দুইটা ঘটনাই ঘটতে পারে, দুইটা ঘটনাই ঘটতে পারে, দুইটা ঘটনাই ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে খেয়াল করে দেখো। আমাদের দুইটা ঘটনাই ঘটতে পারে এই জায়গায়, দুইটা ঘটনাই ঘটতে পারে এই জায়গায়, দুইটা ঘটনাই ঘটতে পারে। একটা হচ্ছে গর্ভাশয় সবার নিচে হইতে পারে, একটা গর্ভাশয় সবার উপরে হইতে পারে। দুইটা ঘটনাই ঘটতে পারে। গর্ভাশয় সবার নিচে থাকতে পারে, আবার গর্ভাশয় সবার উপরেও থাকতে পারে। যে এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের এখানে থাকলো বৃতি, এখানে থাকলো দলমণ্ডল, এখানে থাকলো পুংকেশর, তাহলে হয়ে গেল গর্ভাশয় সবার উপরে। আবার যদি হয় যে এর উপরে বৃতি, দলমণ্ডল, পুংকেশর থাকে, তখন গর্ভাশয় সবার নিচে চলে যাবে। তার মানে দুইটা সিচুয়েশন আমাদের অ্যাজ ইউজুয়াল উদ্ভিদের মধ্যে হয়, যে গর্ভাশয় সবার নিচে, নাহলে গর্ভাশয় সবার উপরে, গর্ভাশয় সবার নিচে, নাহলে গর্ভাশয় সবার উপরে, গর্ভাশয় সবার নিচে, নাহলে গর্ভাশয় সবার উপরে আছে। খেয়াল করো দুইটার নাম কি হবে, দুইটার নাম কি হবে, ঠিক আছে? অর্ধতে পরে আসবো, দুইটার নাম কি হবে ভালো করে খেয়াল করো। এখানে গর্ভাশয় সবার নিচে, এখানে গর্ভাশয় সবার নিচে, আর এখানে গর্ভাশয় সবার উপরে। এখন এখানে কি, এখানে হচ্ছে সবার নিচে গর্ভাশয়, সবার নিচে গর্ভাশয় আছে, সবার নিচে গর্ভাশয় আছে। তার মানে কি গর্ভাশয় সবার নিচে, আর এখানে সবার উপরে গর্ভাশয় আছে, সবার উপরে গর্ভাশয় আছে। সবার নিচে আছে তার মানে কি, সে কি সবার নিচে আর সবার উপরে। ইংরেজিতে দুইটা ওয়ার্ড আছে, একটাকে বলা হয় সুপেরিয়র, আর একটাকে ইংরেজিতে বলা হয় ইনফেরিয়র। ভালো করে শোনো, ইংরেজিতে দুইটা ওয়ার্ড আছে, একটাকে বলা হয় সুপেরিয়র, আর একটাকে আমরা বলি ইনফেরিয়র। এই যে সুপেরিয়র এবং ইনফেরিয়র কথা আছে, সবার নিচের ক্ষেত্রে তুমি কোন টার্মটা ব্যবহার করবা, সবার উপরের ক্ষেত্রে তুমি কোন টার্মটা ব্যবহার করবা বলো তো? সবার নিচের ক্ষেত্রে কোন টার্মটা ব্যবহার করবা, সবার উপরের ক্ষেত্রে কোনটা? ইনফেরিয়র কি নিচে বোঝায়, নাকি ইনফেরিয়র সুপিরিয়র দ্বারা নিচে বোঝায়, কোনটা হবে বলো তো আমাকে? তার মানে সবার নিচে মানে হচ্ছে এটা হচ্ছে ইনফেরিয়র অবস্থায় আছে, ইনফেরিয়র। আর সবার উপরে বলতে সে কোন অবস্থায় আছে, সে সুপেরিয়র অবস্থায় আছে। ওকে, বাংলায় দুইটা ওয়ার্ড আছে, একটা হয় অধি, আরেকটাকে বলা হয় অধ। অধি এবং অধ, এই দুইটা কথা না আমাদের মাঝখানে খুব কনফিউশন। মানে তোমরা তো ভালো স্টুডেন্ট, বাট হচ্ছে আমি তো তোমাদের মতো তো ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার কাছে না এই ওয়ার্ড দুইটা খুব ভেজাল লাগাইতো। সো অধি আর অধ, তখন আমি হচ্ছে যে এটা মাথায় রাখছি যে আমি গোপাল ভাঁড় দেখতাম, বা যে বাংলা কার্টুন গুলা দেখতাম, এখনো দেখি আমি গোপাল ভাঁড়। তো সেখানে বলা হয় যে রাজা কৃষ্ণচন্দ্র আসন অধিগ্রহণ করলেন। সো অধিগ্রহণ, রাজা আসন অধিগ্রহণ করছে, রাজা তো সবার উপরে বসে, তার নিচে আস্তে আস্তে যে তার মন্ত্রী পরিষদের যে মানুষগুলা তারা থাকে। সো অধি বলতে তার মানে কি উপরে বোঝাচ্ছে, রাজা সিংহাসন অধিগ্রহণ করছে, তার মানে অধি মানে উপরে, তাহলে অধ মানে কি হবে, অধ মানে নিচে হবে। তাহলে এই যে সুপিরিয়র, তার মানে এটা হচ্ছে সুপিরিয়র ওভারি, বা এটাকে আমরা বলতে পারি অধিগর্ভ গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়। যদি আমাদের গর্ভাশয় সবার উপরে থাকে তখন তাকে কি বলবো, তখন তাকে আমরা বলবো অধিগর্ভ গর্ভাশয় বলবো। আর যদি গর্ভাশয় সবার নিচে থাকে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো অধগর্ভ, তখন আমরা তাকে কি বলবো, অধগর্ভ বলবো, অধগর্ভ বলবো। সো একটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, আর একটা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়। একটা অধিগর্ভ গর্ভাশয়, একটা অধগর্ভ গর্ভাশয় বলি, ঠিক আছে? তাহলে আমাদের গর্ভাশয় যদি সবার নিচে, তার মানে গর্ভাশয়ে অধগর্ভ, গর্ভাশয়ের সবার উপরে, তখন তাকে বলি আমরা অধিগর্ভ গর্ভাশয় বলি, তখন আমরা কি বলি, অধিগর্ভ গর্ভাশয় বলি, ঠিক আছে? তাহলে গর্ভাশয়টা অধিগর্ভ গর্ভাশয়। এখন এখানে আরো একটা জিনিস আসে যেটা আমাদের একটু ইরিটেট করে, সেটা হচ্ছে এই অধি অধ এতটুকু তো আমরা বুঝলাম, অধি অধ এগুলা তো আমরা হচ্ছে বুঝলাম, অধি অধ এগুলা তো আমরা বুঝলাম, ঠিক আছে? এখন এখন আমরা আসা যাক আরো একটা কথার মধ্যে আসি। এখন আমাদের আরো দুইটা কথা আছে, একটাকে বলা হয় গর্ভকটি, আরেকটাকে বলা হয় গর্ভ
শীর্ষ। ধরো এখন হচ্ছে যে আমাদের এই অধিগর্ভ গর্ভাশয় যুক্ত ফুল আর অধিগর্ভ গর্ভাশয় যুক্ত ফুল আর অধগর্ভ গর্ভাশয় যুক্ত ফুল, এখন এদের কাকে গর্ভকটি বলবে আর কাকে গর্ভশীর্ষ বলবে? কাকে গর্ভকটি বলবে আর কাকে গর্ভশীর্ষ বলবে? কাকে গর্ভকটি বলবে আর কাকে গর্ভশীর্ষ বলবে? কাকে গর্ভকটি বলবে আর কাকে হচ্ছে গর্ভশীর্ষ বলবে? কাকে গর্ভকটি বলবে কাকে গর্ভশীর্ষ বলবে? আমি গোপাল ভাঁড় না, আমি লাইফে যা কিছুই দেখি বা যা কিছুই করি আমি সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি। ধরো আমি মানে যে কোনো একটা কাজ করলাম সেখান থেকে যদি আমি কিছু না শিখি তাহলে তো লাভ নাই কোনো, না? যে কোনো একটা মুভি দেখলা, সেই মুভি থেকে যদি তুমি কোনো কিছু গেট হোম মেসেজ নিতে না পারো তাহলে তো কোনো লাভ নেই। আচ্ছা, এখন কাকে গর্ভকটি বলবো আর কাকে গর্ভশীর্ষ বলবো আমরা, তাই না? এখন এই অধগর্ভ আর অধিগর্ভ, এখন তো তুমি বলবা যে ভাইয়া এখানে তো গর্ভাশয় সবার উপরে, এটাকে ভাইয়া আমি গর্ভশীর্ষ বলে দেই, আর এখানে তো হচ্ছে যে আমাদের গর্ভাশয় সবার নিচে, ভাই এটাকে আমরা হচ্ছে গর্ভকটি বলে দিই। বা আরেকটা টার্ম আছে যে গর্ভপাদ, আরেকটা টার্ম আছে গর্ভপাদ, এটাকে আচ্ছা গর্ভকটি না গর্ভপাদ, গর্ভশীর্ষ আর গর্ভপাদ, গর্ভকটি আর গর্ভশীর্ষ আর গর্ভপাদ, যে ভাইয়া এখানে গর্ভাশয় সবার উপরে আছে আমি এটাকে গর্ভশীর্ষ বলে দিব, আর এখানে গর্ভাশয় সবার নিচে আছে আমি একে গর্ভপাদ বলে দিব। তোমাদের সাধারণ মাথায় এরকম চিন্তা ভাবনাই আসবে না? তোমাদের সাথে হুম, আসবে না এরকম, ঠিক আছে? চিন্তা ভাবনা আসবে না। তো এখন কথা হইছে যে গর্ভপাদ এবং গর্ভশীর্ষ এই দুইটা আমি কোন জায়গায় ইউজ করব? এখন এই দুইটার বিশ্লেষণ করতে হবে। এই গর্ভপাদ বলা বলতে বোঝায় গর্ভ, গর্ভ প্লাস পাদ, এই দুইটা ওয়ার্ড মিলে গর্ভপাদ আসছে না? তার মানে হচ্ছে গর্ভাশয়ের বলতে আসলে বোঝায় গর্ভাশয়ের পাদদেশে, গর্ভাশয়ের পাদদেশে। তার মানে কি গর্ভাশয়ের পাদদেশে সবাই, গর্ভাশয়ের পাদদেশে সবাই, গর্ভাশয়ের পাদদেশে সবাই। তো গর্ভপাদ বলতে বোঝায় গর্ভাশয়ের পাদদেশে সবাই। আর গর্ভশীর্ষ বলতে কি গর্ভ প্লাস শীর্ষ, তার মানে কি গর্ভাশয়ের শীর্ষে সবাই, গর্ভাশয়ের শীর্ষে সবাই। তাইলে এবার হিসাব করে দেখো তো, এই গর্ভাশয় যে আছে এই গর্ভাশয়ের নিচে বাকি সবাই, গর্ভাশয় যে আছে গর্ভাশয়ের নিচে বাকি সবাই, গর্ভাশয় যে আছে গর্ভাশয়ের নিচে বাকি সবাই, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে গর্ভপাদ পুষ্প। এর নাম কি হবে? গর্ভপাদ পুষ্প। এর নাম কি হবে? গর্ভপাদ পুষ্প, গর্ভপাদ পুষ্প। তাহলে দেখো দুইটার মধ্যে যদি তুমি এইটা মিলাইতে যাও, ভাই এখানে সবার উপরে গর্ভাশয় আছে, নাম দিয়ে দিই ভাইয়া গর্ভশীর্ষ। না, গর্ভশীর্ষ মানে গর্ভাশয়ের শীর্ষে সবাই, এই যে গর্ভাশয় তার শীর্ষে সবাই, গর্ভাশয়ের শীর্ষে সবাই, আর এখানে গর্ভাশয়ের পাদদেশে সবাই। তো গর্ভাশয়ের পাদদেশে সবাই মানে গর্ভপাদ, আর গর্ভাশয়ের শীর্ষে সবাই মানে কি গর্ভ শীর্ষ। নাম কি? গর্ভ শীর্ষ পুষ্প, 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 গর্ভ শীর্ষ পুষ্প। তাহলে আবারও বলতেছি, খেয়াল করো এই জায়গাটা আমার ভেজাল লাগতো অনেক, আমি চাই না যে তোমাদের ভেজাল লাগুক। সেটা হচ্ছে গর্ভাশয় সবার নিচেও থাকতে পারে, গর্ভাশয় সবার উপরেও থাকতে পারে। তখন আমরা কি কোন গর্ভাশয় বলবো? গর্ভাশয় যদি সবার উপরে থাকে তখন বলবো যে রাজা সিংহাসন অধিগ্রহণ করছে, তার মানে গর্ভাশয় হচ্ছে রাজা, সে সিংহাসনের নিচে, তার মানে গর্ভাশয় বলবো আমরা। গর্ভাশয় যখন সবার নিচে থাকবে তখন অধগর্ভ গর্ভাশয় বলবো। বাট যখন ফুলের কনসেপ্ট আসবে যে আমি কি ফুল বলবো, গর্ভপাদ না গর্ভকুটি? গর্ভপাদ মানে গর্ভাশয়ের পাদদেশে সবাই, এখানে গর্ভাশয় সবার উপরে তার মানে তার পাদদেশে সবাই, নাম হবে গর্ভপাদ পুষ্প। এখানে কি, এখানে হচ্ছে এখানে অধগর্ভ গর্ভাশয় মানে গর্ভাশয় সবার নিচে তার উপরে বাকি সবাই, তাহলে গর্ভাশয়ের শীর্ষে সবাই, নাম হবে গর্ভশীর্ষ পুষ্প। দেখো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? একটা ক্লাস থেকে যে অনেক কিছু শিখা যাইতে হবে এরকম না, একটা ক্লাস থেকে যদি তুমি দুইটা এমসিকিউ শিখে যাও সেটাও অনেক কিছু। আমি ক্লাসে কোনোদিন অনেক বেশি শিখাইতে হবে একদিনে সব পড়ায় ফেলতে হবে এই কনসেপ্ট আমি বিশ্বাসী নেই। এই জিনিসটা যদি তোমরা শিখে যাও তাইলেও এই ক্লাস সার্থক। দেখো তো বুঝছো কিনা?
এখন কথা হয়েছে এই যে গর্ভশীর্ষ আর গর্ভপাদ, এই দুইটা গর্ভশীর্ষ এবং গর্ভপাদ, এই দুইটার এক্সাম্পল আমাদের একটু মনে রাখতে হবে। গর্ভশীর্ষ পুষ্প বা যেখানে অধগর্ভ গর্ভাশয় থাকে, গর্ভপাদ পুষ্প বা যেখানে অধিগর্ভ গর্ভাশয় থাকে, এটার এক্সাম্পলটা আমাদের একটু জানতে হবে। এটার এক্সাম্পলটা আমাদের একটু জানতে হবে। এইটার এক্সাম্পল হচ্ছে গর্ভপাদ যে আছে তার এক্সাম্পল হচ্ছে সরিষা, জবা, ধান। সরিষা, সরিষা, জবা, ধান। সরিষা, জবা, ধান। আর এই গর্ভশীর্ষ যে পুষ্প আছে তার এক্সাম্পল হচ্ছে কুমড়া আর পেয়ারা। কুমড়া আর পেয়ারা, কুমড়া আর পেয়ারা, কুমড়া এবং পেয়ারা, এই দুইটা যে গর্ভশীর্ষ। এখন আরেকজন আছে, এদের মধ্যে আবার আরো একজন আছে, সেই আরো একজনের অভ্যাস হইছে সে কোলে থাকতে পছন্দ করে। মানে সে কোনো ঝামেলায় যায় না যে গর্ভশীর্ষ, তারপর হচ্ছে যে আমাদের গর্ভপাদ, এরকম কোনো ঝামেলায় সে যাইতে চায় না। সে হচ্ছে যে আমাদের গর্ভাশয়টা মাঝে থাকে, গর্ভাশয় মাঝে থাকবে এবং গর্ভাশয়ের চারপাশে, গর্ভাশয়ের চারপাশ জুড়ে, গর্ভাশয়ের এখানে মানে উপরেও না নিচেও না, চারপাশে এই জায়গায় থাকবে হচ্ছে বৃতি, এখানে থাকবে হচ্ছে দলমণ্ডল, এখানে থাকবে হচ্ছে পুংকেশর। সো এই গর্ভাশয়ের চারপাশে বাকি তিনজন থাকবে। তখন তাকে কি বলবো, যে গর্ভাশয়টাকে বাকি সবাই কোলে নিয়ে রাখছে। তো গর্ভাশয় কোলে, নাম হবে কি, কোল মানে কি জানো? এই যে আমরা কোল নেই, কোলে নেই যে মানুষকে, এই অঞ্চলটাকে আমাদের কি বলে জানো? এই অঞ্চলটাকে মানুষের কোটি দেশ বলা হয়। এই অঞ্চলটাকে আমাদের মানুষের কোটি দেশ বলা হয়। সো কোলে নিয়ে রাখছে গর্ভাশয়কে, তাহলে এটাকে আমরা কি বলবো? গর্ভকটি পুষ্প। গর্ভকটি পুষ্প। এবং গর্ভকটি পুষ্পটা আমরা হচ্ছে যে মানুষকে গিফট করতে পছন্দ করি। বলতো গর্ভকটি পুষ্পের উদাহরণ কি? 14 ফেব্রুয়ারি ছেলেরা মেয়েদের, মেয়েরা ছেলেদের এক প্রকারের জিনিস আদান প্রদান করে, ফুল। সেই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল। সেই গর্ভকটির উদাহরণ হচ্ছে আমাদের কি? গোলাপ ফুল। গোলাপ ফুল। আচ্ছা, এখন তুমি ধরো একটা মেয়েকে পছন্দ করো, ধরো ছেলেরা অনেকে আছে ক্লাস 3-4 এর মেয়েদের পছন্দ করে। ধরো তুমি ইন্টারে পড়ো, তুমি ক্লাস 3 একটা মেয়েকে পছন্দ করো। এখন তুমি তাকে গোলাপ ফুল দিলা প্রেম করার জন্য, ঠিক আছে? সে তোমার ফুলে দেখে সে তোমার প্রতি গলে গেল, ক্লাস 3-তে পড়ে, নিব্বা নিব্বি হবে। তা এখন সে তোমার আম, ফুলকে গ্রহণ করলো। এখন গ্রহণ করার পর তুমি তার সাথে কথা বলবা। কথা বলার জন্য তার বাসায় মোবাইল আছে, বাট হচ্ছে তার সিম নাই। তার মোবাইল হচ্ছে গেমস খেলার জন্য। 3-তে পড়ে, আর কি থাকবে? এখন গেমস খেলার জন্য তাকে মোবাইল দেওয়া হয়েছে, বাট সিম নাই। তো গোলাপের সাথে তোমার তো একটা সিমও দান করতে হবে, তাই না? সো গোলাপের সাথে তুমি কি দান করবা? তুমি তাকে একটা সিম দান করবা, ঠিক আছে? সো গর্ভকটি পুষ্প হচ্ছে গোলাপ ফুল এবং সিম। গোলাপ ফুল এবং সিম, এই দুটো হচ্ছে গর্ভকটি। গোলাপ ফুল এবং সিম, 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 এই দুইটা হচ্ছে গর্ভকটি। এই দুইটা কি? গর্ভকটি। আর গর্ভশীর্ষ কি? কুমড়া, পেয়ারা। আর হচ্ছে আমাদের এইটা সরিষা, জবা, ধান। এখন পরীক্ষার মধ্যে একটা স্মার্ট টেকনিক হচ্ছে কি, ধরো গর্ভপাদ পুষ্প অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলা তুমি পড়তে চাচ্ছ না বা মনে রাখতে চাচ্ছ না, তাহলে এই দুইটা মনে রাখো, গর্ভশীর্ষ আর হচ্ছে আমাদের গর্ভকটি। গর্ভকটি হচ্ছে গোলাপ ফুলের সাথে সিম গিফট করবা, এবং হচ্ছে যে আর ক্লাস 3 মেরে তো কোলে নিয়েই তোমার ঘুরতে হবে, তাই না? তো হচ্ছে গর্ভকটি। আর হচ্ছে যে আমাদের এখানে কি গর্ভশীর্ষ পুষ্প যে আছে, এটা হচ্ছে শীর্ষে কুমড়া, পেয়ারা। শীর্ষে কুপি, কুমড়া, পেয়ারা, এই তিনটা হচ্ছে গর্ভশীর্ষ। আর গর্ভপাদক সরিষা, জবা, ধান। আর এই জায়গায় ছন্দ টন্দ দিতে চাইতেছে না। আমি বায়োলজি সব জায়গায় ছন্দ গল্প এগুলা পছন্দ করি না, কারণ সব জায়গায় ছন্দ গল্প দিলে আলটিমেটলি ছন্দ গল্প মনে রাখার জন্য আবার ছন্দ গল্পের প্রয়োজন হয়। লেখা হয়েছে কিনা দেখো। হুম, লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার জানলাম। এখন ফুল আমাদের কয়েক টাইপের হতে পারে। ফুল ধরো একলিঙ্গিক হইতে পারে, উভলিঙ্গিক হইতে পারে,
ক্লিবলিঙ্গিক হইতে পারে, নানা ধরনের হচ্ছে যে ফুল হইতে পারে, তাই না? ফুল হচ্ছে একলিঙ্গিক হইতে পারে, উভলিঙ্গিক হইতে পারে, ক্লিবলিঙ্গিক হইতে পারে, তো নানা কিছু হতে পারে। তো আমাদের একটা জবার উদাহরণটা তোমরা সব জায়গায় মনে রাখো, জবা। জবা নামক যে ফুলটা আছে, জবা নামক ফুলটা হচ্ছে উভলিঙ্গ ফুল হয়, জবাটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফুল হয়। জবা উভলিঙ্গ, একই সাথে জবা হচ্ছে সম্পূর্ণ ফুল, তার মধ্যে সবগুলো স্তবক রয়েছে, এবং জবা হচ্ছে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে কি, যে এর দেহকে আমরা কি করতে পারি, এর দেহকে আমরা প্রতিটি স্তবকের অংশগুলা পরস্পর সমান এবং সমাকৃতি। যে জবার যে পাপড়ি আছে, 5টা পাপড়ি থাকলে 5টা পাপড়িরই আকৃতি সেম, 5টা বৃতি আছে 5টা বৃতিরই আকৃতি সেম। তো জবার ক্ষেত্রে মনে রাখবা, জবাটা আমাদের উভলিঙ্গ, সম্পূর্ণ সমাঙ্গদেহী হয় জবা। এটা হচ্ছে জবার ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা। আর এছাড়া আরেকটা এমসিকিউ আমাদের একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে আমাদের অসম্পূর্ণ ফুল, অনেক অসম্পূর্ণ ফুল পৃথিবীতে রয়েছে, যেগুলো একলিঙ্গিক ফুল, যারা সবাই আমাদের অসম্পূর্ণ, সবাই আমাদের অসম্পূর্ণ, এবং এটাকে আমরা প্লাস একলিঙ্গিক বলতে পারি, যে অসম্পূর্ণ ফুল মানেই তো একলিঙ্গ, তাই না? উভলিঙ্গ হইলে তো সে সম্পূর্ণ ফুলই হয়ে যেত। অসম্পূর্ণ এবং একলিঙ্গ ফুলের অভাব নেই পৃথিবীতে। কুমড়া, লাউ এগুলো হচ্ছে অসম্পূর্ণ, প্লাস হচ্ছে আমাদের একলিঙ্গিক ফুল, কুমড়া, লাউ অসম্পূর্ণ এবং একলিঙ্গিক ফুল আমাদের এরা। সো এই কয়টা এক্সাম্পল একটু মনে রাখবা, আর এই কয়টা এক্সাম্পল একটু মনে রাখবা, ঠিক আছে? আরেকটা আছে আমাদের মনে হয় অসমাঙ্গ পুষ্প। অসমাঙ্গ পুষ্প, অসমাঙ্গ পুষ্প মানে মাঝে মাঝে এগুলা দিয়ে একটু জ্বালাতন করে। অসমাঙ্গ পুষ্পর উদাহরণের মধ্যে মোস্ট প্রবাবলি মটরশুঁটি আছে। অসমাঙ্গ মটরশুঁটি, যে সমান অংশে ভাগ করা যায় না। আরেকটা আমার খুব ফেভারিট এমসিকিউ, আমি প্রচুর দিই আমার এক্সাম গুলার মধ্যে, সেটা হচ্ছে অপ্রতিসম ফুল। অপ্রতিসম ফুল, যে এই ফুলটাকে তুমি কাটতে টাটতে পারবা না, এই ফুলটাকে হচ্ছে যে কাটলে কখনোই সমান সমান অংশে পাওয়া যাবে না, সেটার নাম হচ্ছে কলাবতী, ঠিক আছে? কলাবতীটাকে কাটলে সমান অংশে পাওয়া যাবে না, এই জায়গাটায় এমসিকিউর জন্য পড়বা। এছাড়া বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো লাগবে না। লেখা শেষ হলে ভাইয়াকে জানাও। এবং ক্লাসে যতটুকু পড়াইছি এগুলো তো বোঝার কিছু নেই, এগুলো মুখস্থ করার জন্য দিয়েছে। আর বাকি যা পড়িয়েছি ক্লাসে বুঝতে পেরেছো কিনা এতটুকু আমাকে নিয়ে ইনশিওর করো কমেন্টে। আচ্ছা, সম্পূর্ণ ফুল আর আদর্শ ফুল একই কথা। 4টে স্তবক আছে, সম্পূর্ণ ফুল তো বলাই যাবে। সম্পূর্ণ ফুল আদর্শ ফুল একই কথা। আদর্শ ফুল হচ্ছে আমাদের, হ্যাঁ, উভলিঙ্গ কিন্তু বৃতি নাই, এরকম খুব রেয়ার যে উভলিঙ্গ বৃতি নেই। বেশিরভাগ উভলিঙ্গ ফুলের মধ্যেই সবকিছুই থাকে, বেশিরভাগ উভলিঙ্গ ফুলের মধ্যেই সবকিছু থাকে আমাদের। বাট হইতে পারে। আসলে একটা জিনিস মনে রাখবা, সায়েন্সের ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে স্পেশালি কোনো কিছু না অ্যাবসুলেট না, যে উভলিঙ্গ হইলেই যে সম্পূর্ণ হবে এরকম কোনো কথা নেই। আবার হচ্ছে যে আমাদের অসম্পূর্ণ বলেই যে একলিঙ্গ হবে এরকম কোনো কথা নেই। অসম্পূর্ণের সাথে আমাদের উভলিঙ্গ হইতে পারে, হইতে পারে না। বায়োলজির ক্ষেত্রে কোনো অ্যাবসুলেট ব্যাপার স্যাপার কিছু নেই, কারণ প্রকৃতির জিনিস তো অনেক কিছুর মধ্যেই পরিবর্তন দেখা যায়। তাও আমরা তো ছোটখাটো বাচ্চা লেভেলের, আমরা অল্প কিছু জিনিসই জানবো। ভবিষ্যতে তোমরা যদি বোটানি নিয়ে পড়ালেখা করো, ভবিষ্যতে তোমরা যদি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করো, দেন তোমরা আরো রিসার্চ করে বের করবা, তখন আরো বিস্তারিত পরিসরে জানতে পারবা। এখন আমাদের জন্য এতটুকু জানতেই হবে। ওকে, থ্যাংক ইউ অল। তো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের শিডিউল দেওয়া আছে আমাদের মোস্ট প্রবাবলি পরশু দিন, দ্যাট মিনস আজকে 15 তারিখ, 17 তারিখ আমাদের নেক্সট ক্লাস। তো আমাদের নেক্সট ক্লাস মনে হয় আরেকটা ক্লাস লাগবে তোমাদের, আরেকটা ক্লাস আমরা নিব, আরেকটা ক্লাস আমাদের লাগবে। তো এইখানে যদি এইচএসসি 22-এর কেউ থাকো, তারা কিন্তু আমাদের অবশ্যই এইচএসসি 22-এর একাডেমিক ব্যাচটা একটু দেখবে, যে আমাদের একাডেমিক পেইড ব্যাচ চলছে। আর এইচএসসি 21-এর জন্য আমাদের একটাই লাইভ ব্যাচ আছে, বিজয় ব্যাচ। এটা অলরেডি 449 জন আমাদের কোর্সে যুক্ত আছে, 1.5 মাস হয়েছে জাস্ট কোর্সে, আরো 4.5 মাস চলবে। এটা এইচএসসি প্লাস প্রি মেডিকেল অ্যাডমিশন একটা কোর্স। কারণ হচ্ছে তোমাদের এইচএসসি কবে হয় সেটা ঠিক ঠিকানা নাই, তো এই জন্য মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনটা এখনই আমরা একবার কমপ্লিট করে রাখতে চাচ্ছি, যেন মেডিকেল অ্যাডমিশনের সময় তোমার কোনো বিপদ না হয়। আর যদি বাই এনি চান্স তোমাদের এইচএসসি না হয়, তখন তো মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন আলটিমেটলি নিতে হবে। তোমাদের এইচএসসি হওয়ার পসিবিলিটিস অনেক সবচেয়ে বেশি। তোমাদের সিলেবাস যদি আরো শর্ট করা লাগে, আরো শর্ট করে হলেও দীপুমনি তোমাদের এইচএসসি পরীক্ষা নেবে। বাট হচ্ছে যে এইচএসসির পর অ্যাডমিশন টেস্ট আছে। সো ওভারঅল এই ব্যাচটা আমরা এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটার প্রিপারেশন কমপ্লিট করাচ্ছি আমাদের স্টুডেন্টদের। সো হচ্ছে যে কেউ যদি খুব মেডিকেলের স্বপ্ন থাকে, আমাদের বিজয় ব্যাচটাকে একটু ওয়াচ আউট করবা। থ্যাংক ইউ অল।
সমাঙ্গ আর অসমাঙ্গ মানে কি? সমাঙ্গ মানে হচ্ছে যেখানে স্তবক গুলা, স্তবক ধরো পাপড়ির চারটা পাপড়ি সমান, তখন তাকে বলবো সমাঙ্গ। বৃতি আছে চারটা বৃতি সমান, সমাঙ্গ। কিন্তু ধরো বৃতিগুলা সমান না, এক একটা বৃতির আকৃতি এক এক রকম, পাপড়ি এক একটার আকৃতি এক এক রকম, তখন সেটাকে আমরা বলি অসমাঙ্গ বলি। যে সমাঙ্গ মানে সমান, অংশগুলা সমান, আর অসমাঙ্গ মানে অংশগুলা সমান না।